দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫৫ জনে। সংক্রমিত রেকর্ড ৫৪৯ জন। মৃতদের ৩ জনই ষাটোর্ধ্ব, সবাই ঢাকার বাসিন্দা। করোনা শনাক্তে নমুনা দিতে সক্ষমতার কয়েকগুণ বেশি মানুষের ভিড় বঙ্গবন্ধু মেডিকেলে। পরীক্ষায় নানা ভোগান্তির অভিযোগ, মডেল ক্লিনিক বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। চট্টগ্রাম বিভাগে ২ কোটি মানুষের জন্য করোনা পরীক্ষাগার মাত্র ২টি। প্রতিদিন গড়ে পরীক্ষা হচ্ছে ১৮০টি নমুনা। জনবল সংকটের দোহাই স্বাস্থ্য বিভাগের। বারবার জিন পরিবর্তনের কারণে উপমহাদেশে করোনা সংক্রমণ কম, রোগ সৃষ্টির ক্ষমতা কমলেও আক্রান্তের জন্য মাত্রা ভয়াবহ বলছেন গবেষকরা। এবং করোনা পরিস্থিতিতে রপ্তানি বন্ধ থাকায় দিশেহারা খুলনার পাট ও চিংড়ি চাষিরা। কর্মহীন ২৩,০০০-এর বেশি শ্রমিক, বিপাকে ব্যবসায়ীরাও। বাংলা সময়ের সঙ্গে আছে আমি এসএন ইকবাল। দেশে একদিনে আরও ৫৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সর্বোচ্চ ৪,৩৩২ জনের নমুনা পরীক্ষা করে একথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। অনলাইন স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, একদিনে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই ঢাকার। স্বাস্থ্যবিধি না মানলে আক্রান্তের সংখ্যা কমানো যাবে না বলেও জানানো হয় ব্রিফিংয়ে। দিন দিন বাড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। সামনের দিনগুলোতে দেশে যখন করোনা পরিস্থিতির অবনতির আভাস দিচ্ছেন বিশেষজ্ঞরা, ঠিক তখনই ভেঙে পড়েছে লকডাউন ও সামাজিক দূরত্ব নিশ্চিতের বিষয়টি। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, সবশেষ ২৪ ঘন্টায় ৪,৩৩২ জনের নমুনা পরীক্ষা করে ৫৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন মৃতের সংখ্যায় যোগ হয়েছে ষাটোর্ধ্ব আরও ৩ জন, যাদের সবাই ঢাকার। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১৫৫ জন। হাসপাতালে ভর্তিকৃত রোগীদের মধ্যে ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮ জন এবং এ পর্যন্ত ১৩৯ জন। তবে বাড়িতে থেকে যারা অনেকেই চিকিৎসা নিচ্ছেন, তাদের আপডেটটা আমাদের এখানে নেই। বুলেটিনে আবারও জানানো হয়, স্বাস্থ্যবিধি না মানলে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে। কোভিড-১৯ বিষয়ক স্বাস্থ্যবিধি এগুলো সবাই যথাযথভাবে পালন করবেন। তা না হলে আমাদের যেভাবে প্রত্যেক দিনই আমরা আক্রান্ত ব্যক্তির সংখ্যা বলছি, এটা আমরা কমাতে পারবো না। এটা প্রতিনিয়তই বেড়ে যাবে। যদিও মঙ্গলবারের বুলেটিনে মৃতদের লিঙ্গ বিভাজন সহ অনেক প্রশ্নেরই উত্তর পাওয়া যায়নি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা, সামাজিক দূরত্ব না মানা আর সবশেষে নমুনা জমা দেওয়ার সুযোগ না পাওয়া, এমনই নানা ভোগান্তির মধ্যে চলছে দেশের অন্যতম ফিভার ক্লিনিক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনা টেস্ট কার্যক্রম। ভুক্তভোগীরা বলছেন, আইইডিসিআর এর হটলাইনে সাড়া না পাওয়া কিংবা অন্যান্য জায়গা থেকে সেবা না পাওয়ায় শত শত রোগী ভিড় করছেন এখানে। ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে বঙ্গবন্ধু মেডিকেল বলছে, মডেল ক্লিনিক না বাড়ালে সমস্যা দিন দিন বাড়বে। মিজানুর রহমান মিন্টুর ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। নমুনা সংগ্রহ শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই ঘোষণা এলো দিনের নির্ধারিত টিকিট শেষ। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন দীর্ঘক্ষণ ধরে করোনা টেস্ট করাতে আসা অপেক্ষারত ভুক্তভোগীরা। গতকালকে 7:30 বাজে এসে 2 ঘন্টা লাইন থেকে এখান থেকে এসে ফিরে গেছি। আজকে আবার সকাল 7টা বাজে আসছি, এখন এই পর্যন্ত এসে হঠাৎ করে না করতেছে টিকিট নাই। এই যে 200 লোক একত্রে ভিতরে ঢুকলো, এর মাঝখানে যদি একজনের থেকে থাকে, একজনের কাছ থেকে তো 200 জন লোকের কাছে ছড়াবো। 3 ঘন্টা দাঁড়া থাকার পরে যদি বলে যে টিকিট নেই, তাহলে মানুষ কি করবে? প্রতিদিন এসে কি মানে চলে যাবে এভাবে? কতজন টেস্ট নেবে তা আগে ডিক্লেয়ার করে দেখ, বাইরে টোকন দিয়ে দেখ। কেউ কেউ অভিযোগ করেন অনিয়মেরও। বলে যে আপনি টাকা দেন, 30 টাকা দিচ্ছি, সাথে সাথে টিকিট দিয়ে দিছে। সরেজমিনে দেখা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিভার ক্লিনিকে প্রতিদিন 250 থেকে 300 নমুনা সংগ্রহের সক্ষমতা থাকলেও সেখানে টেস্ট করাতে আসেন সহস্রাধিক মানুষ। ঘেঁষাঘেঁষি করে করোনার উপসর্গ নিয়ে অসুস্থদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। আমরা তো অসুস্থ, ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থাকতেছি, এজন্য আমাদের আরো সমস্যা হচ্ছে বেশি। সরকারি ওদের সিরিয়াল তো আগেই যাইতাছে, আমরা তো বইসেই রয়েছি সকাল থেকে। মিনিমাম 5টা থেকে 10টা বুথ করার দরকার। এখানে আসলে সুস্থ লোক রোগী হয়ে যাবে। 6 ফিট কি 3 ফিট দূরত্বতেও কেউ দাঁড়াচ্ছে না। গোল চিহ্ন করে দেওয়া হয় মেপে মেপে, তখন দেখা যাবে দূরত্বটা বজায় থাকবে ভালো মতো। যেখানে আমরা 300-250 দেবো, সেখানে 400-500 এখানে মনে করে দেবো। আমরা কি করব? বাইরে কিছুটা সামাজিক দূরত্ব থাকলেও ভিতরের অবস্থা ভয়াবহ, যা সকলের জন্য করোনা সংক্রমণে ঝুঁকিপূর্ণ। তাই প্রশ্ন আসতেই পারে, 8টি হাসপাতাল নমুনা সংগ্রহের জন্য থাকলেও বঙ্গবন্ধু মেডিকেলেই এত ভিড় কেন?
আইডিসিআর ওদের আমরা ফোন করছিলাম, কিন্তু তারা কোনো রেসপন্স করেনি। তারা আর কি এটা ঘুরাইতেছে, বলতেছে এই দিন আসবে, 4 দিন পর আসবে, 5 দিন পর আসবে। আমি বাসায় বসে আসলে টেস্ট করতে যাচ্ছিলাম, স্যাম্পল কেউ নিয়ে যাবে আইডিসিআর থেকে, কিন্তু সেটা হয়নি। সব হাসপাতালই গতিশীল, স্বাস্থ্য অধিদপ্তর এমন দাবি করলেও বঙ্গবন্ধু মেডিকেলের ভাইরোলজি বিভাগ বলছে মডেল ক্লিনিক না বাড়ালে রোগীদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হবে না। ক্ষমাপ্রার্থী হওয়া ছাড়া কোনো বিকল্প কিছু বলার নেই। কিছুদিনের মধ্যে আপনি দেখবেন যে 4টি আরো বুথ সেখানে স্থাপিত হবে। অন্যান্য যে হাসপাতালগুলি সেখানে যদি এই সার্ভিসটাকে মডেল হিসেবে রেপ্লিকেট করা হয়, তাহলে আশা করি যে এই সমস্যাটুকু রেহাই পেয়ে যাবে। 6টি ডেজিগনেটেড হাসপাতাল আছে, সেখানেও কিন্তু আউটডোরে একই ব্যবস্থাপনা করতে পারে। সব জায়গায় কিন্তু গতিশীল এবং সব জায়গায় কিন্তু আপনারা দেখবেন যে 24টা ঘন্টা যারা এখন কাজ করছে তারা কিন্তু কেউ কিন্তু বসে নেই। এছাড়া ভোগান্তি কমাতে আগে থেকে অনলাইনে নির্দিষ্ট রোগীদের টোকেন দেওয়ার পরিকল্পনা চলছে বলেও জানায় বঙ্গবন্ধু মেডিকেল। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বিভাগের 6টি জেলায় 2 কোটির বেশি মানুষ থাকলেও 2টি ল্যাবে প্রতিদিন করোনা শনাক্তকরণের নমুনা পরীক্ষা হচ্ছে মাত্র 180টি। চিকিৎসকরা বলছেন প্রতিদিন বেশি বেশি নমুনা পরীক্ষার কোনো বিকল্প নেই। নমুনা পরীক্ষা, ল্যাব ও জনবল সংকটের কথা স্বীকার করে সক্ষমতা বাড়ানোর কথা জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। চট্টগ্রাম সহ বিভাগের 6 জেলায় 2 কোটির বেশি মানুষের বাস, অথচ প্রতিদিন ফৌজদারহাট বিআইটিডি ও ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের 2টি ল্যাবে নমুনা পরীক্ষা হচ্ছে মাত্র 180টি। এ পর্যন্ত বিভাগে 6099টি নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছে 232 জন। চিকিৎসকরা বলছেন প্রতিদিন বেশি বেশি নমুনা পরীক্ষার কোনো বিকল্প নেই। দ্রুততার সাথে যদি রিপোর্ট যদি না পাই, তাহলে স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্যকর্মীরা আমরা সবাই সর্বতভাবে ঝুঁকির মুখে থাকতে। শুধু পরীক্ষা কম নয়, জমে যাচ্ছে সংগ্রহ করা নমুনার স্তূপ। গত 14 এপ্রিল সাতকানিয়ায় একই পরিবারে 5 জন আক্রান্ত হওয়ার পর হটস্পট ঘোষণা করে নতুন করে 20 এপ্রিল আরও 6 জনের নমুনা সংগ্রহ করা হয়, কিন্তু দীর্ঘ 6 দিন লাগে ফলাফল আসতে। 26 এপ্রিল ফলাফলে দেখা যায় সবাই পজিটিভ। একজন চিকিৎসকের ফলাফলও আসে 6 দিন পর। যেখানে আমাদের প্রত্যেকটা ল্যাবের একটি সক্ষমতা আছে, তার তুলনায় আমাদের নমুনা বেশি আসতেছে। এই কারণে আমাদের কিছুটা ধীরগতি পরিলক্ষিত হচ্ছে। এটা যত আমাদের সেন্টারগুলো চালু হবে, তত আমরা এই সমস্ত জিনিসগুলো ওভারকাম করতে পারবো। এদিকে নমুনা পরীক্ষার ল্যাব ও জনবল সংকটের কথা স্বীকার করে সক্ষমতা বাড়ানোর কথা জানান বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা। চট্টগ্রাম মেডিকেল কলেজ চালু হচ্ছে 8 তারিখ বা 10 তারিখে, সেখানে আমরা আরও 100-র মতো করতে পারবো। আমাদেরকে টেস্টের সংখ্যা বাড়াতে হবে। চট্টগ্রাম ছাড়া ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও 2 পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙ্গামাটির করোনা শনাক্তে ভরসা এখন এই 2টি ল্যাব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেখানে বলছে পরীক্ষা এবং পরীক্ষা, সেখানে চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে পড়ে আছে কয়েক হাজার নমুনা। এ অবস্থায় নমুনা পরীক্ষার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। উপমহাদেশে এসে সংক্রমণের ক্ষমতা অনেকটাই কমেছে করোনা ভাইরাসের, এমন আশার কথা শোনাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের একদল গবেষক। তারা বলছেন রোগ সৃষ্টির ক্ষমতা কমলেও আক্রান্ত ব্যক্তির জন্য ভয়াবহতার মাত্রা থাকছে একই রকম। রাশেদ লিমনের রিপোর্ট। ছবিতে কোভিড-19-এর SARS-CoV-2 জিনোমে একটি বিশেষ মিউটেশন কালো তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। এর বৈশিষ্ট্য সামান্য পরিবর্তনেই কোনো অঞ্চলে সংক্রমণ বেশি, আবার কোথাও কম। এমনই আরও কয়েকটি পরিবর্তনের উপর ভিত্তি করেই SARS-CoV-2 এর রোগ সৃষ্টির ক্ষমতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই পরিবর্তন নিয়ে গবেষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মুস্তাক ইবনে আইয়ুব। তিনি জানান, এই অঞ্চলে এসে কোভিড-19-এর পরিবর্তন স্পষ্ট, যার প্রভাবে কমেছে এর সংক্রমণের সক্ষমতা। ভাইরাসের ভিতরে যে পরিবর্তন আছে তার সাথে এর ইনফেক্ট করার যে ক্ষমতা, সেখানে একটা কোরিলেশন করা যায় এবং এই ভাইরাসের ভিতরে পরিবর্তনের কারণে হয়তো তার ইনফেক্টিভিটি যেটা বলি বা সংক্রমণ করার ক্ষমতা যেটা বলি, সেখানে একটা পরিবর্তন হয়তো ইতোমধ্যে এসেছে। তিনি আরো জানান, ছড়ানোর মাত্রা কমলেও আক্রান্তের ক্ষেত্রে ভয়াবহতায় তেমন একটা পরিবর্তন আসেনি। ভাইরাসটির সংক্রমণ ক্ষমতা কমলেও এর যাকে সংক্রমিত করছে তার জন্য হয়তো এর লিথালিটি যেটা, সেটা হয়তো বেশি। এমন গবেষণায় সরকার পাশে থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অবশ্যই আমরা এই সমস্ত গবেষণা কাজের সাথে সরকারি বিধি মেনে
অবশ্যই জড়িত হইতে রাজি আছি এবং এটা দেশের প্রয়োজনেই আমরা এই গবেষণার সাথে সংযুক্ত এবং সম্পৃক্ত হতে রাজি আছি। প্রথম শনাক্তের 52 দিন পেরিয়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 6,000 আর মৃতের সংখ্যা দেশে 1.5 শতাধিক। তবে পরিস্থিতি যেমনই হোক, সবার আগে দরকার সচেতনতা, আর সরকারি নির্দেশনাগুলো সবাই ঠিকঠাকভাবে মানলে এই করোনা মোকাবেলা অনেকটাই সহজ হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি আদেশে দেশ জুড়ে যখন মসজিদের নামাজ আদায় বন্ধ রয়েছে, তখন গাজীপুরে আগামী শুক্রবার থেকে মুসল্লিরা মসজিদে জুমার নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন মেয়র জাহাঙ্গীর আলম। তবে ইসলামিক ফাউন্ডেশন বলছে, মন্ত্রণালয় থেকে আদেশ শিথিল না করা পর্যন্ত স্থানীয় প্রশাসন মসজিদে যাওয়ার অনুমতি দিতে পারে না। গাজীপুর সিটি কর্পোরেশনের যেসব এলাকায় করোনা সংক্রমণ নেই, সেসব এলাকায় আগামী শুক্রবার থেকে জুমার নামাজের জন্য সব মসজিদ খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন মেয়র জাহাঙ্গীর আলম। মঙ্গলবার সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখেই জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব ওয়ার্ডে বা থানায় এই ধরনের কোন ধরনের ভাইরাস পাওয়া যায় না পজিটিভ, সেই সব এলাকায় স্বাস্থ্যনীতি মাইনা তারা বাইরে তো কেউ যাবে না, ভিতরেও কেউ আসবে না। সেই সব মহল্লা ভিত্তিক তারা শুক্রবারে নামাজ পড়তে পারে। কিছু গার্মেন্টস খুলে দেওয়া হয়েছে, বাজার খোলা থাকে, বাজারে একজনের উপর আরেকজনের, গার্মেন্টস 1 ফিট দূরে দূরে মানুষ, আর মসজিদের সামনে তো 4 ফিট খালি থাকে। সরকারি আদেশের বিরুদ্ধে যে এমন ঘোষণা দেওয়া উচিত নয় মন্তব্য করে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক জানান, সরকারের আদেশ মেনে চলা স্থানীয় প্রশাসনের দায়িত্ব। যেহেতু এটা সরকারের মন্ত্রণালয়ের আদেশ, সর্বোচ্চ পর্যায়ের আদেশ, সেই ক্ষেত্রে মন্ত্রণালয় যতক্ষণ এটাকে না করবে, শিথিল না করবে, এটা তো অন্য কেউ তো এটার ব্যাপারে বলা কথা না। এটা এখন সরকারি আদেশের বিরুদ্ধে হবে আর কি। করোনা পরিস্থিতির কারণে সংক্রমণ রোধে গত 6 এপ্রিল মুসল্লিদের ঘরে নামাজ আদায় করার জন্য নির্দেশনা জারি করে ধর্ম মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম সহ জামায়াতে অংশ নিতে পারবেন মসজিদ সংশ্লিষ্ট সর্বোচ্চ 10 জন। জুমার জামাতের পরিবর্তে ঘরে জোহরের নামাজ আদায়ের কথা জানানো হয়। মুন্নাফ রশিদ, সময় সংবাদ, ঢাকা। করোনা সংকট মোকাবেলায় সরকারের ঘোষিত ব্যাংক ঋণে 4.5% সুদের হার অনেক বেশি বলে মনে করছে দেশীয় বিমান সংস্থাগুলো। বাংলাদেশ ব্যাংকের পরিপত্র অনুযায়ী চলতি মূলধনের 30% ঋণ পাবে সংস্থাগুলো, যা অপ্রতুল বলে দাবি এয়ারলাইন্সগুলোর। পর্যাপ্ত ঋণ না পেলে জরুরি খরচ মিটিয়ে কর্মকর্তা কর্মচারীদের বেতন দেয়া কঠিন হবে বলে জানান তারা। এ খাতের জন্য পৃথক প্রণোদনা প্যাকেজ চান খাত সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। প্রায় 1.5 মাস ধরে বিমান চলাচল বন্ধ থাকায় অস্তিত্ব সংকটে দেশি 4টি বিমান সংস্থা। আয় না থাকলেও উড়োজাহাজ লিজের কিস্তি, রক্ষণাবেক্ষণ, বিমানবন্দরের চার্জ, কর ও ব্যাংক ঋণ পরিশোধে বিপুল ব্যয় রয়ে গেছে। এই সংকটে সরকার ঘোষিত 4.5% সুদে ঋণ সুবিধা এয়ারলাইন্সগুলোর জন্য যথেষ্ট নয়, এমন দাবি বিমান সংস্থাগুলোর। 18টি উড়োজাহাজের বড় বহন নিয়ে বেশি বিপাকে আছে বাংলাদেশ বিমান। চলতি মাসে 628 কোটি টাকা ব্যয় থাকলেও করোনার কারণে আয়ের পথ প্রায় বন্ধ। প্রতিষ্ঠান চালাতে সোনালী ব্যাংকের কাছে 1.5 কোটি টাকা ঋণ চেয়েছে সংস্থাটি। এই মাসে আমার এয়ারক্রাফট মেনটেনেন্সের জন্য লাগবে 266 কোটি টাকা, যে স্থায়ী পরিচালন ব্যয় আছে 200 কোটি টাকা, সব মিলিয়ে প্রায় 628 কোটি টাকা। লোন স্যাংশন হওয়ার পরে আমরা ডিসিশন নিতে পারবো যে হ্যাঁ কতটুকু আমরা বেতন ভাতা খাতে খরচ করতে পারবো। বিমানবন্দরের সব ধরনের চার্জ ও কর মওকুফের পাশাপাশি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী হওয়ায় জেট ফুয়েলের দাম কমানোর আহ্বান এয়ারলাইন্সগুলোর। ফিউলের দাম কমে গেছে, তো আমরা চাচ্ছি এখন ইম্পোর্ট দামে যেটা ফিউল আছে সেটা দেওয়া হোক। ল্যান্ডিং পার্কিং চার্জেস, সারচার্জের ইন্টারেস্ট আছে, ওগুলি মাফ করে দেওয়া হোক। সরকারি ট্যাক্স এটা আপাতত স্থগিত করে রেখে দিলে অনেক লাভ হবে। বিমানবন্দরের চার্জ কমানোর বিষয়ে সরকারের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। অন্যান্য দেশের সাথে সামঞ্জস্য রেখে কোন কোন ব্যাপারে কোন কোন চার্জগুলোকে মওকুফ করা যায়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে একটি প্রস্তাবনা আমরা পেশ করেছি। যা যদি অনুমোদিত হয়ে আসে, তখন আমরা দেখব যে কোন এয়ারলাইন্সকে কী ধরনের সুবিধাদি দেওয়া যায়। দেশে বিমান পরিবহন খাতের 70% ব্যবসা বিদেশি এয়ারলাইন্সগুলোর দখলে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসের প্রভাবে ভরা মৌসুমে খুলনা থেকে বন্ধ হয়ে গেছে কাঁচা পাট রপ্তানি। এছাড়া হিমায়িত বাগদা ও গলদা চিংড়ি রপ্তানিও প্রায় বন্ধ। ফেব্রুয়ারির তুলনায় মার্চে রপ্তানি অর্ধেকে নেমে এসেছে। এতে আপাতত কর্মহীন হয়ে পড়েছেন জুট প্রেস ও হিমায়িত চিংড়ি রপ্তানিকারক কারখানার
23,000-এর বেশি শ্রমিক। বিপাকে পড়েছেন রপ্তানিকারকরাও। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচে। করোনা ভাইরাসের কারণে খুলনা থেকে চীনে কাঁচা পাট রপ্তানি বন্ধ ডিসেম্বর থেকে, আর ভারত, পাকিস্তান ও ভিয়েতনামে রপ্তানি বন্ধ 1 মাসেরও বেশি। ফলে নগরীর দৌলতপুর, রেলিগেট, দিঘলিয়া ও ফুলতলা এলাকার 25টি জুট প্রেসের অধিকাংশই বন্ধ। খুলনা থেকে প্রতি বছর 9.5 লাখ বেল কাঁচা পাট রপ্তানি হয়। আপাতত কর্মহীন 10,000 শ্রমিক পরিবারের দিন কাটছে অভাব অনটনে। বিপাকে পড়েছেন কাঁচা পাট রপ্তানিকারকরাও। নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, উত্তরবঙ্গ সহ প্রায় লক্ষাধিক শ্রমিক কর্মচারী আমাদের সঙ্গে জড়িত এবং আমরা সরাসরি কৃষকদের কাছে পাট ক্রয় করি। তো সঙ্গত কারণে আমরা এমন একটা জায়গায় চলে গেছি আজকে দীর্ঘ কয়েক মাস যাবৎ আমাদের রপ্তানিও নাই আর আমাদের কাস্টমার সব বন্ধ। প্রধানমন্ত্রীও এই কাঁচা পাট রপ্তানিকারকদের প্রতি আন্তরিক। এখন পর্যন্ত সরকারি বেসরকারি তরফ থেকে কোনো সহযোগিতা পাই নাই, আমাদের খুব অনাহারে দুর্দিন কাটতেছে। এই অবস্থায় সরকার যদি আমাদের প্রতি একটু তাকাইতো তাহলে অনেক শ্রমিকরা বেঁচে যেত। প্রেস হাউসের মালিকরা কোনো কাজ করছে না, কাজ করাতে পারছে না। আমাদের শ্রমিকরা দৌলতপুরের খুব অভাব অনটনে আছে। ধস নেমেছে হিমায়িত চিংড়ি রপ্তানি খাতেও। খুলনা অঞ্চলের চিংড়ি রপ্তানিকারক অধিকাংশ কারখানা থেকেই রপ্তানি বন্ধ রয়েছে 1.5 মাস। ফলে কর্মহীন 26টি কারখানার 13,000-এরও বেশি শ্রমিক কর্মচারী। আর্থিক সংকটে পড়েছেন চিংড়ি রপ্তানিকারকরাও। এরকম অবস্থা চলতে থাকলে চিংড়ির রপ্তানি কমে যাবে, কোনো সন্দেহ নাই। এক্সপোর্টারদের সাথে আমরা বসেছি এবং তাদেরকে রিকোয়েস্ট করেছি এখন যে চিংড়ি উৎপাদন হচ্ছে ওখান থেকে আমরা চিংড়ি কিনেন এবং প্রকৃত দাম দিয়ে কিনেন, যাতে উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত না হয়ে থাকে এবং রপ্তানি যেন বন্ধ না হয়। রপ্তানি আগের যে কন্ট্রাক্টগুলো আমাদের ছিল সেই কন্ট্রাক্টগুলো 99%ই ক্যান্সেল হয়ে গেছে। এখনও একটা যুদ্ধকালীন অবস্থা চলতেছে, আমরা যে কি করব নিজেই জানি না। খুলনা থেকে গড়ে প্রতি বছর রপ্তানি হয় প্রায় 1,000 কোটি টাকার কাঁচা পাট এবং 2,500 কোটি টাকার হিমায়িত চিংড়ি। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। বাংলা সময় আরও থাকছে। কিশোরগঞ্জে বোরোর বাম্পার ফলন হলেও নেই ধান কাটার শ্রমিক, ফসল ঘরে তোলা নিয়ে শঙ্কা। নওগাঁয় কাজ শুরু করেছেন বিভিন্ন জেলা থেকে আসা কৃষি শ্রমিকরা। করোনার প্রভাবে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন যশোরের পরিবহন শ্রমিকরা। বছরের পর বছর সমিতির কল্যাণ ফান্ডে চাঁদা দিলেও এই দুর্যোগকালে তারা পাশে পাচ্ছেন না সমিতির নেতাদের। শ্রমিক নেতাদের দাবি, সমন্বয়হীনতার কারণে অসহায় শ্রমিকদের পাশে দাঁড়ানো সম্ভব হচ্ছে না। এই অবস্থায় পরিবহন শ্রমিকদের রক্ষায় সরকারি সহায়তার বিকল্প নেই বলে জানিয়েছেন নেতারা। যশোর থেকে জুয়েল মৃধার তথ্য, আবুল কালাম আজাদের ছবিতে রিপোর্ট। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি সিদ্ধান্তের কারণে বাসের চাকা ঘোরেনি 1 মাস হয়ে গেছে। টার্মিনালগুলোতে সারি দিয়ে ফেলে রাখা হয়েছে দেশের প্রতিটি প্রান্তকে সংযোগকারী বাসগুলো। ফলে বাসের চাকার সাথে জড়িত চালক, হেল্পার, সুপারভাইজার সহ সংশ্লিষ্টদের জীবন জীবিকাও থেমে গেছে। পরিবার পরিজন নিয়ে এখন অনেকটাই অভুক্ত এ পেশার মানুষগুলো। শ্রমিকরা বছরের পর বছর সমিতির কল্যাণ ফান্ডে চাঁদা দিয়েছেন, কিন্তু এ দুর্যোগে পাশে পাচ্ছেন না কাউকে। এই 1 মাস আমাদের গাড়ি বন্ধ, আমরা আমাদের না খেয়ে আমরা আছি ফ্যামিলি সহ। গাড়ির হেল্পার ছিলাম, 300 টাকা আয় হতো ডেলি। এখন সেটা তো বন্ধ হয়ে গেছে, তারপরেও আমার জীবন চাকা বন্ধ হয়ে গেছে, খুব অভাব কষ্টে যাচ্ছে। কত শ্রমিক এখানে আমরা না খাইয়ে আজকে রাত দিন এই রাস্তায় স্ট্যান্ডে পড়ে রয়েছি স্যার, আমাকে কেউ দেখার মতন কেউ নেই। এই দুঃসময়ে যে আমাদের কাছে থাকবে কেউ, কোনো নেতৃবৃন্দ, তারা এখনো আমাদের খোঁজ খবর নিচ্ছে না, আমাদের পাশে এসে দাঁড়ায়নি। শ্রমিক নেতাদের দাবি, সমন্বয়হীনতার কারণেই বিরাজ করছে এ দুরবস্থা। সংগঠনের যে ফান্ড আছে সেই ফান্ড থেকে আপনার সমন্বয়ের অভাবে শ্রমিকের জন্য কোনো কিছু করা যাচ্ছে না। তবে শ্রমিক সংগঠনের নেতারা বলছেন, তারা শ্রমিকের কল্যাণেই চাঁদার টাকা ব্যয় করেছেন। বর্তমানে যে সমস্যা, তাতে শ্রমিকদের রক্ষায় সরকারি সহায়তা জরুরি। যশোর জেলা প্রশাসন মহোদয়ের কাছে বারবার চেষ্টা করতেছি শ্রমিকদের ত্রাণের জন্য। সরকার যদি আমাদের পাশে দাঁড়ায়, একটু সুদৃষ্টি দেয়, তাহলে শ্রমিকরা বেঁচে থাকবে। জেলার 18টি রুটে প্রায় 2000 বাস চলাচল করে। এসব বাসে কর্মরত রয়েছেন প্রায় 11,000 শ্রমিক। সময় সংবাদ, যশোর। কিশোরগঞ্জের হাওরে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে, তবে বাম্পার ফলনেও খুশি হতে পারছেন না কৃষক। চলমান করোনা পরিস্থিতিতে চড়া মজুরি দিয়েও মিলছে না ধান কাটা শ্রমিক। আগাম বন্যায় আশঙ্কায় ক্ষেতের ফসল ঘরে তোলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদের রিপোর্ট।
কিশোরগঞ্জে এবারও বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। মাঠে মাঠে রং ছড়াচ্ছে সোনালী ধান। তবে ভালো ফলনেও হাসি নেই কৃষকের মুখে। প্রতি বছর এ সময় উত্তরাঞ্চল থেকে হাওরে ধান কাটতে আসেন হাজার হাজার শ্রমিক। তবে এবারের দৃশ্যটা ঠিক উল্টো। করোনায় থমকে আছে সারা দেশ, তাই চড়া মজুরি দিয়েও মিলছে না শ্রমিক। এদিকে আগাম জাতের ৩৫ ভাগ ধান কাটা শুরু হলেও ব্রি ২৯ জাতের ৬৫ ভাগ ধানই কাটা শুরু হতে এখনো বাকি ১৫ দিন। রয়েছে আগাম বন্যার আশঙ্কা। এই অবস্থায় সময় মতো ধান কাটা নিয়ে উদ্বিগ্ন কৃষক। বাইরে থেকে শ্রমিক পাই নাই, না পাই তো আমরা নিজেই বাধ্য হয়েছি কাটতে। দিন পরে তো বন্যার পানি আয়রবো, এই জন্য আমরা কৃষক জমি কাটতে উঠায় নেই। গত বছর ধানের কাঙ্ক্ষিত দাম পায়নি হাওরের কৃষক, তাই এবার উৎপাদন খরচ বেশি হওয়ায় সংসার খরচ ও ধার দেনা মিটাতে কাটার পরই জমির পাশেই কম দামে ভেজা ধান বিক্রি করে দিচ্ছেন অনেকে। সরকারের প্রতি দ্রুত সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার দাবি জানিয়েছেন তারা। ধানগুলা যে দামে বিক্রি কথা সেই দামে আমরা বিক্রি করতে পারতেছি না। এই বাজারে কিনতেছি আমরা ৭০০ টাকা দর। টার্গেট তুলে আমরা প্রতিদিন ৮ থেকে ৯০০ মণ ধান আমরা প্রতিদিন কিনি আর কি। আমরা তো বিপদগ্রস্তে আছি, কারণটা কি করোনা ভাইরাসের জন্য আমরা বেচতে পারি না ধানগুলা। বন্যার ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পুরো পাকার আগেই ধান কেটে ফেলার পরামর্শ কৃষি বিভাগের এই কর্মকর্তার। বন্যারও একটি সতর্কীকরণ বার্তা আছে আমাদের কাছে, সেটাকে সামনে রেখে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে আপনারা একটা জমির ধান যখন 80% পেকে যায় তখন কাল বিলম্ব না করে ধানটি কাটার ব্যবস্থা করুন। চলতি মৌসুমে কিশোরগঞ্জে ১,০৩,০০০ হেক্টর জমিতে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ৬,৬৭,০০০ মেট্রিক টন। সময় সংবাদ, কিশোরগঞ্জ। নওগাঁর স্বাস্থ্য পরীক্ষার পর বিভিন্ন জেলা থেকে আসা শ্রমিকরা হাওরে ধান কাটা শুরু করেছেন। গতকাল সকালে ৪০ জন শ্রমিকের থার্মাল স্ক্যানার দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক হারুনুর রশিদ। কৃষকরা মাঠে ধান কাটা শুরু করেন। এর আগে ঠাকুরগাঁও সহ বিভিন্ন জেলা থেকে পুলিশের তত্ত্বাবধানে শ্রমিক নেওয়া শুরু হয় নওগাঁয়। চলতি বছর জেলায় ১,৮৩,০০০ হেক্টর জমিতে বড় আবাদ হয়েছে। নাটোরে ৮ জন করোনা রোগী শনাক্ত হয়। আক্রান্ত এলাকাগুলো লকডাউন করেছে জেলা প্রশাসন। গত ২২ ও ২৩ এপ্রিল রাজশাহী মেডিকেলে বেশ কয়েকজনের নমুনা পাঠায় জেলা স্বাস্থ্য অধিদপ্তর। এদের মধ্যে সিংড়া উপজেলায় ১ স্বাস্থ্যকর্মী সহ ৫ জন, গুরুদাসপুরে ২ জন এবং সদরে ১ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়। এই পরিস্থিতিতে সতর্কতা হিসেবে ওই ৩ উপজেলা লকডাউন ঘোষণা করে প্রশাসন। আমাদের ৮ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সিংড়া উপজেলায় ৫ জন, গুরুদাসপুর উপজেলায় ২ জন আর সদর উপজেলার ১ জন রোগী শনাক্ত হয়েছে। দেশের প্রথম লকডাউনের আওতায় আসা মাদারীপুরের শিবচরে এখন অনেকটাই নিয়ন্ত্রণে করোনা সংক্রমণ। ১.৫ মাসের লকডাউনেই সুফল মিলেছে বলে দাবি জেলার স্বাস্থ্য বিভাগের। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ই মার্চ। মাদারীপুরের শিবচরে ইতালি ফেরত এক প্রবাসীর দেহে ধরা পড়ে ভাইরাসটি। সংক্রমিত হন তার পরিবারের ৮ সদস্য। ১৯ মার্চ লকডাউন করা হয় শিবচর। বন্ধ করে দেওয়া হয় উপজেলার সাথে সব ধরনের যোগাযোগ। নিত্যপণ্যের দোকানও দুপুর ২টার পর বন্ধ রাখা হয়। এতে সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণ করা গেছে বলে দাবি জেলা সিভিল সার্জনের। সারা বাংলাদেশের ফার্স্ট মডেল ছিল শিবচর এবং এই মডেল কিন্তু আমরা সাকসেস আমি মনে করি, কারণ আমরা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, তারপরে পুলিশ প্রশাসন সহ আমরা স্বাস্থ্য বিভাগ সহ সমন্বিতভাবে একত্রে কাজ করেছি এবং আমাদের জনপ্রতিনিধিরা কিন্তু আমাদেরকে সাহায্য করেছেন। এদিকে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সাথে একযোগে কাজ করছে সেনাবাহিনী। সবাই সাধারণ জীবনযাপন থেকে মানে এই কোয়ারেন্টাইনে যে লিড করা এই জিনিসটা সবাই মেনটেন করছেন না, তো আমাদের সবাইকে বোঝাতে হচ্ছে। এটা থেকে উত্তরণের একমাত্র উপায় হলো মানুষজনকে ঘরে আবদ্ধ থাকা এবং চলাচলের জন্য সামাজিক দূরত্ব বজায় রাখা এবং যে বিধিনিষেধগুলো আছে, যে স্বাস্থ্য বিধিগুলো আছে সেগুলো কঠোরভাবে মেনে চলা। পরিসংখ্যান বলছে জেলার ২৮ জন করোনা রোগীর ১৭ জনেই শিবচরের। এর মধ্যে ৯ জন সুস্থ হয়েছেন, ৭ জন সদর হাসপাতালের আইসোলেশনে আর ১ জন মারা গেছেন। সময় সংবাদ, মাদারীপুর। রাজশাহীতে গত এক সপ্তাহে ৬ শতাধিক নমুনা পরীক্ষায় একজনেও করোনা শনাক্তের খবর পাওয়া যায়নি। প্রশাসনের তৎপরতা ও স্বাস্থ্যবিধি মেনে চলায় আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কম বলে মনে করছেন জেলা সিভিল সার্জন। নগরবাসীও বলছেন ব্যক্তিগত সুরক্ষায় জোর দেওয়ায় ঝুঁকি কমেছে।
সাইফুর রহমান রকির রিপোর্ট। করোনার বিস্তার রোধে রাজশাহী শহরের প্রতিটি প্রবেশপথে তৎপর সশস্ত্র বাহিনী। গেল 3 সপ্তাহ ধরে শহরে ঢোকা বের হওয়া বন্ধ। তাই স্বাস্থ্যবিধি মেনে চলাতেই জেলায় আক্রান্তের সংখ্যা মাত্র 7 জন বলে মনে করছেন সিভিল সার্জন। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এইরকম শ্রমিকটাই ছিল কম আমাদের রাজশাহী, এবং যারা প্রথমে আসছে তাদেরকে আমরা শনাক্ত করতে পারছি প্রথমে, এবং তাদেরকে কোয়ারেন্টাইনে রাখতে পারছিলাম। 2 নম্বর, আমাদের রাজশাহী অঞ্চলের লোকজন অনেকটা সচেতন, এবং আমাদের প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, সবাই, সাংবাদিক সকলে মিলে, শিক্ষক সকলে মিলেই কিন্তু আমরা এই সচেতনতা বৃদ্ধি করছি, এবং তার আলোকেই আমরা মনে করছি যে আমাদের এখানে সংক্রমণের হার কম। যারা ঘর থেকে বের হচ্ছেন তারা মাস্ক, হ্যান্ড গ্লাভসের মতো সুরক্ষা সামগ্রী ব্যবহার করছেন। ওই লকডাউনটা দেওয়াতে আমরা বেশি উপকৃত হয়েছি। গভর্নমেন্ট আইন মেনে চলছি, তারপর আমাদের লকডাউন করছি, দোকান পাশে বন্ধ রেখেছি, বাজার বন্ধ আছে। প্রশাসনের সচেতনতা এবং তৎপরতার জন্যই আমরা মনে করেন আমাদের এখানে করোনা রোগীর সংখ্যা কম, এবং আমরা যতটুকু পারছি সচেতনভাবে থাকছি। করোনায় আক্রান্ত হয়ে গত রোববার প্রথম বাঘা উপজেলায় এক বৃদ্ধ মারা যান। সেনাবাহিনীকে কঠোর হতে বাধ্য করবেন না। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধনের কাজ শুরু করেছে মৌলভীবাজার পৌর কর্তৃপক্ষ। গতকাল দুপুরে পৌর জনমিলন কেন্দ্রে ফগার মেশিনের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ নেছার আহমেদ। 10টি ফগার মেশিনের মাধ্যমে পৌরসভার 9টি ওয়ার্ডে কার্যক্রম চলছে। আজ ঈদ উল ফিতরের আগেই ডেঙ্গু অনেকটাই নিয়ন্ত্রণে আনার আশা পৌর মেয়র ফজলুর রহমানের। কিশোরগঞ্জের ভৈরবে খাবারের মশলায় ভেজাল মেশানোর অভিযোগে 2 ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানার নেতৃত্বে শহরের রানীর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এই সময় খাবারের বিভিন্ন মশলার সাথে ভেজাল মেশানোর দায়ে 2 ব্যবসায়ীকে 4 লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে সহায়তা করেন র্যাব সদস্যরা। পঞ্চগড়ে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় 6 ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে শহরের রাজনগর বাজারে অভিযান চালানো হয়। এ সময় নির্দেশনা না মেনে পণ্যের দোকান খোলা রাখায় 6টি দোকানকে 13,000 টাকা জরিমানা করা হয়। অভিযানে সহায়তা করেন সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা। নীলফামারীতে ট্রাক্টর চাপায় যুবক নিহতের ঘটনায় বিক্ষোভ করেছেন এলাকাবাসী। গতকাল বিকেলে নীলফামারী জলঢাকা সড়কের কচুকাটা বাজারে বিক্ষোভ করেন তারা। এ সময় সড়ক অবরোধ করে ব্যানার, ফেস্টুন হাতে ট্রাক্টর চালকের শাস্তি দাবি করেন বিক্ষোভকারীরা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 27 এপ্রিল সন্ধ্যায় কচুকাটা বাজারে ট্রাক্টর চাপায় আবু মুসা নামের এক যুবক নিহত হন। ট্রাক্টর ভাড়ার পাওনা 3 মাসের টাকা চাওয়ায় স্থানীয় আশিক আলী পরিকল্পিতভাবে আবু মুসাকে হত্যা করে বলে অভিযোগ স্বজনদের। কক্সবাজারে গুলিতে একজন নিহত হয়েছে। পুলিশ বলছে নিহত ব্যক্তি মাদক পাচারকারী, মারা গেছে বন্দুকযুদ্ধে। ঘটনাস্থল থেকে মাদকদ্রব্য, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় গত রাতে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের রামুর বাগান এলাকায় একটি মোটরসাইকেলকে দেখে থামার নির্দেশ দেওয়া হয়, কিন্তু সে না মেনে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পুলিশও পাল্টা গুলি ছুড়লে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতের নাম মোহাম্মদ রশিদ, সে মাদক পাচারকারী বলে জানিয়েছে পুলিশ। সাতক্ষীরায় প্রবেশের সময় সরকারি বেসরকারি চাকরিজীবীদের জেলার বাইরে আসা যাওয়া বন্ধের শপথ পাঠ করিয়েছে পুলিশ। গতকাল সকালে তালা উপজেলার সুভাষিনী এলাকায় চেকপোস্টে এই শপথ পড়ানো হয়। পুলিশ জানায় খুলনা থেকে একজন চিকিৎসক সহ 7 থেকে 8 জন চাকরিজীবী সাতক্ষীরায় তাদের বাড়িতে ফেরেন। এ সময় প্রবেশ মুখে তাদের গতিরোধ করে জেলায় আসা যাওয়া বন্ধের শপথ করানো হয়। সেই সঙ্গে স্ব কর্মস্থলে থেকে কাজ করারও পরামর্শ দেওয়া হয়। করোনা পরিস্থিতির মধ্যে ঢাকা থেকে নেত্রকোনায় যাওয়া 17টি পরিবারকে হাওরের খুপরি ঘরে থাকতে বাধ্য করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। ভুক্তভোগীদের বেশিরভাগই পোশাক শ্রমিক ও রাজমিস্ত্রি। তাদের অভিযোগ, করোনার কারণে আয় রোজগার না থাকায় তারা বাধ্য হয়ে ঢাকা থেকে গ্রামের বাড়ি খালিয়াজুরি যান। কিন্তু স্থানীয় প্রভাবশালীরা তাদের বাড়িতে উঠতে না দিয়ে
চাঁদপুরের কসমা হাওরে খুপড়ি ঘরে থাকতে বাধ্য করেন। ঝড় বৃষ্টির মধ্যে মানবেতর দিন কাটছে তাদের। খবর পেয়ে তাদের খাদ্য সহায়তা দিয়ে উপজেলা প্রশাসন বলছে, কোয়ারেন্টিন শেষে তাদের একটি স্কুল ঘরে থাকার ব্যবস্থা করা হবে। লকডাউন থাকায় দীর্ঘদিন ধরে কাজে যেতে না পারায় অসহায় দিন পার করছেন বিভিন্ন স্থানের অসংখ্য মানুষ। তাদের দুর্দিনের সহায়তার হাত বাড়িয়েছেন সংসদ সদস্য, সেনাবাহিনী, রেড ক্রিসেন্ট ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এছাড়া কেউ কেউ ব্যক্তি উদ্যোগেও ত্রাণ সহায়তা দিচ্ছেন। জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। করোনা পরিস্থিতি মোকাবেলায় মঙ্গলবার সকালে মাদারীপুরের সদর উপজেলার বাহাদুরপুরের ৮ শতাধিক অসহায় দুস্থ মানুষদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন সংসদ সদস্য শাহজাহান খান। করোনার দিনে এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। চাল দেওয়া আমাকে অনেক উপকার হয়েছে। আমাদের এই যে খাদ্য খাবার আমাদের গরিব মানুষের উপকার হয়েছে। দিনাজপুরে নাজমা রহিম ফাউন্ডেশনের সদর উপজেলার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, তেল সহ খাদ্য সামগ্রী বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। কুড়িগ্রামে হতদরিদ্র কর্মহীন ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটির কুড়িগ্রাম ইউনিট। রিভারভিউ হাই স্কুল মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেককে চাল, ডাল, তেল, লবণ, চিনি এবং সুজি দেওয়া হয়। যারা কর্মহীন হয়ে গেছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করছি, এছাড়া যারা হতদরিদ্র তাদের মধ্যে দিচ্ছি। গোপালগঞ্জের দরিদ্র ১৫০০ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। শহরের আনসার প্রশিক্ষণ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এই খাদ্য সহায়তা দেওয়া হয়। ঠাকুরগাঁয়েও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঠাকুরগাঁও ইউনিট। শতাধিক পরিবারকে চাল, ডাল, চিনি, সাবান ও তেল বিতরণ করে সংগঠনটি। বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ২২ ব্যাটালিয়নের মেজর ইস্তিয়াকের নেতৃত্বে ঝালকাঠি শহরের লঞ্চঘাট, কাঠপট্টি সহ বিভিন্ন এলাকায় কর্মহীন হয়ে পড়া পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয় সেনাবাহিনীর একটি দল। বাগেরহাটের রামপাল ও মোংলা উপজেলার ২৫০০ দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর ফরিদুল ইসলাম। এছাড়া মোংলা ও হিলিতেও দরিদ্র দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ইসমাত জাহান, সময় সংবাদ। করোনা পরবর্তী খাদ্য সংকট যেন না হয় সেজন্য পাবনায় পতিত জমি ও জলাশয় পরিষ্কারের উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশাসন। এ উপলক্ষে প্রশাসনের দখলে থাকা পতিত জমিগুলোর ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। এ সময় বেশ কয়েকটি জলাশয়ে মাছ চাষের জন্য উন্মুক্ত করার জন্য সংস্কার করা হয়। পরে জলাশয়গুলোয় মাছের পোনা ছাড়েন তারা। করোনা পরিস্থিতিতে খাদ্য সংকট হলে তা কাটিয়ে উঠতেই এই উদ্যোগ বলে জানান পুলিশ সদস্যরা। জেলা পুলিশের কার্যালয়ের আশপাশের ৬ বিঘা খালি জমির ঝোপঝাড় পরিষ্কারের মধ্য দিয়ে গত ২৬ এপ্রিল শুরু হয় এই কার্যক্রম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যৌথভাবে আমরা এই কাজটি করব, যাতে আমাদের আগামী দিনে কোনো ধরনের খাদ্য সংকটে পতিত হতে না হয়। সব স্থাপনাগুলো যে অনাবাদী জমিগুলো আছে সেই জমিগুলোকে আমরা চাষে আওতায় নিয়ে আসবো এবং এখানে সিজনাল সবজিগুলো চাষ করা হবে। আমাদের নিজস্ব যে ফোর্স অফিসার আছে, বিভিন্ন থানা পর্যায়ে আছে এবং আমাদের জেলা শহরে যারা আছে সবাইকে আমরা এই ব্যাপারটি বলেছি এবং তারা যেন এটা প্রচারণা করে সেটারও আমরা ব্যবস্থা নিচ্ছি। চুয়াডাঙ্গায় শত শত পাখির খাবারের ব্যবস্থা করেছেন এক পুলিশ সদস্য। প্রতিদিন সকাল ও বিকেলে নিজস্ব অর্থায়নে পাখিদের খাবার কিনে দিচ্ছেন তিনি। করোনা পরিস্থিতিতে বেশ কয়েকদিন ধরে বন্ধ রয়েছে শহরের বড় বাজার এলাকার হোটেল, মুদি ও চায়ের দোকান। এসব দোকান থেকে প্রতিদিন শত শত পাখিকে খাবার দেওয়া হতো, কিন্তু বিগত কয়েকদিন ধরে খাবার না পেয়ে অনাহারে রয়েছে পাখিগুলো। এই অবস্থায় ট্রাফিক সার্জেন্ট মৃত্যুঞ্জয় নিজ উদ্যোগে পাখিগুলোকে চানাচুর, বিস্কুট, মুড়ি ও চাল কিনে খাওয়ান। এমন উদ্যোগকে সাধুবাদ জানান এলাকাবাসী। করোনার প্রাদুর্ভাব যতদিন থাকবে আমি প্রতিদিন দুবেলা এ সকল পাখিদের নিয়মিত খাবার দিব। করোনার কারণে ঘরবন্দি জীবন, এই সুযোগে বাড়ির ছাদে বা বারান্দায় করা শখের বাগানের ভিডিও প্রকাশ করে পুরস্কার পাওয়া গেলে ক্ষতি কি? করোনা মোকাবেলায় মানুষকে ঘরে থেকে সবুজায়নে উৎসাহিত করতেই তেমনই এক ব্যতিক্রমী আয়োজন করেছে গ্রিন ফাইটিং মুভমেন্ট বাংলাদেশ নামের একটি সংগঠন। আগামী ৭ মার্চের মধ্যে নিজের বাগানের মাত্র ৩ মিনিটের ভিডিও প্রকাশ করে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে যে কেউ। কেফায় ছেকেলের রিপোর্ট।
আমার একটা শখের জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার ছাদের ঘরে থেকেই কোভিড-19-এর বিরুদ্ধে লড়ছে জাতি। এ সময় কাজে লাগাতে অনেকেই করছেন বাগানের পরিচর্যা। আর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে যদি পুরস্কার বাগিয়ে নেওয়া যায় তবে কথাই নেই। ফার্স্টে আসে যায় জিজি প্ল্যান্টের কাছে। মানুষকে ঘরে থেকে সবুজায়নে উৎসাহিত করতে অন্যরকম এই উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন গ্রিন ফাইটিং মুভমেন্ট বাংলাদেশ। ফার্স্ট ন্যাশনাল ফ্লোরা ফেস্টিভ্যাল শিরোনামে অনলাইন ভিত্তিক এই প্রতিযোগিতাকে ঘিরে তরুণদের মাঝে দেখা গেছে ব্যাপক আগ্রহ। তাই তো অনেকেই নিজের বাগানের ভিডিও প্রকাশ করছেন সংগঠনটির ফেসবুক গ্রুপে। এর মধ্যে থেকে সেরা 10 জনকে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। বাগান করাও যে একটা উৎসব হতে পারে, এই আইডিয়ার দেশব্যাপী বিস্তারই আমাদের লক্ষ্য। বিশেষ করে করোনা মহামারীর এই সময়ে আমরা সবাই বাসায় বন্দি, সো যার কাছে যতটুকু সজীবতা আছে তা সকলের মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের এই মুহূর্তে এই ইভেন্ট আয়োজনের মেইন উদ্দেশ্য। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বৃক্ষপ্রেমীরা বলছেন, ঘরে থাকা নিশ্চিত করার পাশাপাশি আসন্ন খাদ্য সংকট মোকাবিলায়ও বিশেষ ভূমিকা রাখতে পারে এমন উদ্যোগ। করোনা প্রতিরোধে নিজেকে এবং আপনজনকে নিরাপদ রাখতে আমরা প্রায় সব শ্রেণী পেশার মানুষ ঘরেই অবস্থান করছি এবং এর প্রভাব পড়ছে উৎপাদন ব্যবস্থা, বিশেষ করে কৃষি উৎপাদন ব্যবস্থায়, এবং এর প্রভাবে কৃষি বিপণন ব্যবস্থা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। আমরা কিছু সবজির চাহিদা পূরণ করতে পারি নিজেদের ঘর থেকেই, যেমন আমরা মরিচ, বেগুন এগুলো করতে পারি। পাশাপাশি সালাদের জন্য আমরা পুদিনা পাতা, ধনিয়া পাতা কিন্তু চাষবাস করতে পারি ঘরের মধ্যেই। লকডাউনের এই সময় কাজে লাগিয়ে নিজ নিজ বাড়িতে খালি জায়গায় শাকসবজির বাগান করারও পরামর্শ সংশ্লিষ্টদের। বিশেষজ্ঞরা মনে করছেন, অনলাইন ভিত্তিক উৎসব একদিকে যেমন করোনার বন্দি জীবনের বিষণ্ণতা কাটাতে পারে, অপরদিকে সবুজায়নের মেসেজ দেওয়া যেতে পারে তরুণদের মাঝে। আর এই শিক্ষাকে কাজে লাগিয়ে সবাই নিজ নিজ বাড়িতে খালি জায়গায় বাগান করবেন, এমনটাই প্রত্যাশা তাদের। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আবারও। দেশে করোনায় আরও 3 জনের মৃত্যু, মৃতের সংখ্যা দাঁড়ালো 155 জনের, সংক্রমিত রেকর্ড 549 জন। মৃতদের 3 জনই ষাটোর্ধ্ব, সবাই ঢাকার বাসিন্দা। করোনা শনাক্তে নমুনা দিতে সক্ষমতার কয়েক গুণ বেশি মানুষের ভিড় বঙ্গবন্ধু মেডিকেলে। পরীক্ষায় নানা ভোগান্তির অভিযোগ, মডেল ক্লিনিক বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। চট্টগ্রাম বিভাগে 2 কোটি মানুষের জন্য করোনা পরীক্ষাগার মাত্র 2টি। প্রতিদিন গড়ে পরীক্ষা হচ্ছে 180টি নমুনা। জনবল সংকটের দোহাই স্বাস্থ্য বিভাগের। বারবার জিন পরিবর্তনের কারণে উপমহাদেশে করোনা সংক্রমণ কম, রোগ সৃষ্টির ক্ষমতা কমলেও আক্রান্তের জন্য ভয়াবহ বলছেন গবেষকরা। এবং করোনা পরিস্থিতিতে রপ্তানি বন্ধ থাকায় দিশেহারা খুলনার পাট ও চিংড়ি চাষিরা। কর্মহীন 23,000-এর বেশি শ্রমিক, বিপাকে পড়েছেন ব্যবসায়ীরাও। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।